আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে সেহরি এবং ইফতারে কি খাবেন এবং কি খাবেন না। আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, বিবেচনা করে যে অনেকের কিডনি রোগ থাকে, অনেকের হার্টের রোগ থাকে, অনেকের ডায়াবেটিস থাকে, অনেকের আবার ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাহিরে থাকে, অনেকের কোলেস্টেরল বেশি থাকে। এই যে রোগ ভেদে আবার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপও থাকতে পারে। আমাদের কিন্তু খাবার ইফতার এবং সেহরিতে বিবেচনায় নিয়ে করলে আমরা নিরাপদ থাকব। যেমন যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের দেখা যায় যে তাদের লবণ জাতীয় খাবার, বিশেষ করে যদি শরবতের মধ্যে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তারা যদি সফট ড্রিঙ্কস খায় অথবা তারা গরুর মাংস বা বোনা এগুলো যদি বেশি খায় তাহলে কিন্তু তাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে। পাশাপাশি গ্যাস্ট্রিক আলসারের রোগী যারা, তাদের কিন্তু ঝাল ভাজি তৈলাক্ত এ ধরনের খাবার কিন্তু তাদের ক্ষতির কারণ হতে পারে। কারণ সারাদিন আমরা রোজা থেকে যখন খালি পেটে থাকি তখন ইফতারের সময় যখন আমরা ঝাল ভাজি তৈলাক্ত খাবারের প্রতি আগ্রহ দেখাই বা খাই, তখন কিন্তু এই খালি স্টোমাকের মধ্যে ওই ঝাল ভাজি তৈলাক্ত খাবারটা অনেকটা আগ্নেয়গিরির মতো অবস্থা তৈরি করে। এবং এমনকি অনেকের কিন্তু এই ইফতার করার পরেই পেটে ব্যথা শুরু হয়, অনেকের আবার হাসপাতালে যে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি হয়েছে। যদি তাদের মধ্যে কারোর মধ্যে যদি গলব্লাডার স্টোন থাকে তাদের মধ্যেও কিন্তু এ ধরনের সমস্যা বেশি হতে পারে। কাজে আমরা যখন দিনের বেলায় আমাদের স্টোমাক বা পাকস্থলী খালি থাকে তুলনামূলকভাবে কিন্তু আমরা নিরাপদ থাকি। কাজেই সন্ধ্যায় আমরা যে এমন খাবারটা খেতে হবে বা এমন খাবারটা আমাদেরকে চয়েস করতে হবে যেন সেটি ইফতারের সময় আমাদের ক্ষতির কারণ না হয়। সেই খাবারটা কি হতে পারে? যেমন চিরা দই, ফলের জুস, বিভিন্ন ধরনের ফল, এগুলো খাবার কিন্তু আমাদের জন্য ভালো। এছাড়াও আমাদের ভালো হচ্ছে যেমন বুটের যে তৈরি খাবারগুলো থাকে, পাশাপাশি আমাদের চিরা দই, এবং অনেকে কিন্তু যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা বেশি তারা অনেকে কিন্তু ইফতারের সময় ডিনার করে ফেলেন। সেটিও কিন্তু একটি নিরাপদ পদ্ধতি। কাজে এই বিষয়টির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কিডনি রোগীদের কিন্তু প্রোটিন খাওয়া তুলনামূলকভাবে কম খাওয়ারই পরামর্শ দেওয়া হয়ে থাকে। কাজে তাদের একটু প্রোটিন রেস্ট্রিকশন থাকে। ডায়াবেটিক রোগীদের যেহেতু সুগারের মাত্রা বেশি থাকে, কাজেই সুগারের প্রতি খেয়াল রাখতে হবে। ইফতারে যদি তাদের দেখা যায় যে চিনিযুক্ত খাবার বেশি হয়, শরবত, তারপরে পায়েস, সেমাই এ ধরনের খাবার থেকে কিন্তু ব্লাড সুগার সাডেনলি অনেক বেড়ে যেতে পারে, যেটি তাদেরকে ক্ষতির কারণ হতে পারে। কাজে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। পাশাপাশি যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা যদি চর্বিযুক্ত খাবার খান, কাজেই তখন তাদের কিন্তু ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে এবং গোস্ত বেশি খেলে তাদের এলডিএল কোলেস্টেরল বেড়ে যাবে। বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো শরবত, চিনির আইটেম, পাশাপাশি পিন্নি, পায়েস, সেমাই, সেগুলো থেকে কিন্তু তাদের ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে। পাশাপাশি যাদের হার্ট ডিজিজ রয়েছে তাদের কোলেস্টেরল তাদের জন্য ভালো নয়, কাজেই সেদিকে তাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা যদি খেয়াল করি যে কিডনি রোগী, কোলেস্টেরলের রোগী, ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, তাহলে কিন্তু এটাকে আমরা কাস্টমাইজেশন বলতে পারি। অর্থাৎ যার যার প্রয়োজন অনুযায়ী সেইভাবে খাবারটা সিলেক্ট করা হবে। তবে পরিবারের সব সদস্যের জন্য তো আলাদাভাবে খাবার তৈরি করা সম্ভব না। আমরা যদি সাধারণভাবে বিবেচনায় নেই যে ঝাল ভাজি তৈলাক্ত খাবারটা কখনোই ভালো নয়, কারণ এটা ট্রাইগ্লিসারাইডও বাড়ায়, গ্যাস্ট্রিক আলসারের জন্য ক্ষতি করে, কোলেস্টেরলও বাড়ায়। কাজেই এটা হৃদরোগের জন্যে, ডায়াবেটিক রোগীর জন্য, সবার জন্যই ভালো না। এখন আমরা বিবেচনায় নিতে পারি যে গ্যাস্ট্রিক আলসারের রোগীদের জন্য সমস্যাটা কেন বেশি হয়। যাদের হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটি থাকে তাদের মধ্যে সাধারণত আলসার থাকে। তারা ওই যে সারাদিনের খাবার না খাওয়ার পরে সন্ধ্যায় যদি ঝাল ভাজি তৈলাক্ত খাবারটা খাওয়া হয়, এটি কিন্তু তাদের জন্য অনেকখানি সমস্যা তৈরি করতে পারে। সব মিলে আমাদের সেহরি এবং ইফতারে কি খাবো সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আর যদি কারো কখনো এই রোজার মাসে ব্যথার সমস্যা দেখা দেয়, যেমন হাঁটু ব্যথা, গিরা ব্যথা, ঘাড় ব্যথা, তারপর গোড়ালি ব্যথা, কোমর ব্যথা, এ ধরনের সমস্যায় প্যারাসিটামলের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এনএসআইডি বা যেগুলো স্ট্রং পেইন কিলার, সেগুলো কিন্তু মারাত্মক বিপর্যয় তৈরি করতে পারে। কাজে সেগুলোকে সাধ্যমতো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। অল্টারনেটিভ চিকিৎসার চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। খাবারের ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। সফট ড্রিঙ্কস বা এই যে অনেক ধরনের দেখা যায় যে জুস থাকে, যেগুলো তরল খাবার, প্রক্রিয়াজাত, সেগুলো কিন্তু অনেক সময় আমাদের জন্য ভালো নয়। কাজে প্রাকৃতিক খাবারটা, স্বাস্থ্যসম্মত খাবার, ব্যালেন্স ডায়েট,
বা সুষম খাবার, সেগুলোর দিকে খেয়াল রেখে আমাদের ইফতারের মেনুটা সিলেক্ট করতে হবে, সেহরি এবং ইফতারে উভয় ক্ষেত্রেই। এই পরামর্শগুলো মেনে চললে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইবাদত করারও অনেক বেশি সুযোগ পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।